আমাদেরকে ধরতে এত সহজ নয়। প্রশাসনের নাকের দাগা দিয়ে ভারত চলে এসেছি। ওসমান হাদি তো এখন নেই। ওসমান হাদির স্ত্রীকে আমি বিয়ে করতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স দেখলে যে কারো চোখ কপালে উঠবে। তদন্তে উঠে এসেছে তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে প্রায় 127 কোটি টাকা। শুধু হাদিকে হত্যা করার জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে 2,41,00,000 টাকা। প্রশ্ন হচ্ছে কে বা কারা একজন খুনিকে এত বিপুল টাকা দিল? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। কারা এই কোটি টাকার সাম্রাজ্যের নৈপথ্যর পৃষ্ঠপোষক? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখার চেষ্টা করব। আমাদের পরিচিত পৃথিবীতে একটি মানুষের জীবনের মূল্য অমূল্য, কিন্তু অপরাধ জগতে অন্ধকার গলিতে সেই জীবনের দরদাম ঠিক হয় টাকার অঙ্কে, কখনো কয়েক কোটি, কখনো কয়েকশো কোটি। ফয়সাল করিম মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয়, এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তবতা। ফয়সালের মূল পেশা ছিল ভাড়াটে শুটার, অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করা। কিন্তু তদন্তের টেবিলে যখন তার ব্যাংক ব্যালেন্সের হিসাব উঠে আসে, তখন তুখোর গোয়েন্দাদের কপালেও ঘাম ছুটে যায়। তার অ্যাকাউন্টের অঙ্ক দেখে দেশের বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবে। মিশন শুরু হওয়ার আগে পেমেন্ট ক্লিয়ার, টার্গেট চূড়ান্ত হওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পড়েছে কোটি কোটি টাকা। এই গল্প সিনেমাকেও হার মানায়। তদন্তে দেখা যায় হাদি হত্যার পরিকল্পনা যখন চলছিল, ঠিক সে সময়ে ফয়সালের ব্যাংক ব্যালেন্স হঠাৎ ফুলে ফেপে ওঠে। হত্যার 3 মাস ও 1 মাস আগে তার নামে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41,00,000 টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর অ্যাকাউন্টে। প্রথম দফায় 2025 সালের 18 সেপ্টেম্বর রূপনগরের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় 1,76,00,000 টাকা। অ্যাকাউন্টটি ছিল SME ওমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। নামের সঙ্গে নারীদের উল্লেখ থাকলেও বাস্তবে এই প্রতিষ্ঠানের মূল নিয়ন্ত্রক ছিলেন ফয়সাল নিজেই। এরপর হাদি হত্যার মাত্র 1 মাস আগে 4 নভেম্বর NRBC ব্যাংকের বেনারসি পল্লীর একটি উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিরার নামে। ফয়সাল খুব ভালোভাবে জানতো একসাথে এত টাকা উত্তোলন করলে সন্দেহ তৈরি হবে, তাই কিলিং মিশনে নামার আগেই সে ও তার স্ত্রী ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। পুলিশের ধারণা এই টাকায় হাদি হত্যার পরিকল্পনা বাস্তবায়ন এবং পরবর্তীতে ফয়সালের আত্মগোপনে ব্যবহার করা হয়েছে। গভীর চতুরতার সাথে মাত্র 65,00,000 টাকা ব্যাংকে রেখে বাকি টাকা ক্যাশ করে নেয় সে। হাদিকে খুন করার আগে প্রতিটি পদক্ষেপ ফয়সাল নিয়েছিল হিসাব করে। হত্যাকাণ্ডের আগে সে নিজেই পরিবারকে নিরাপদে সরিয়ে দেয়। স্ত্রীকে পাঠানো হয় নরসিংদীতে, বাবা মাকে পাঠানো হয় কেরানীগঞ্জে এবং বোনকে পাঠানো হয় বিদেশে। নিজের পরিবারকে নিরাপদে রেখে সে ধ্বংস করে দেয় আরেকটি পরিবারের পুরো ভবিষ্যৎ। যদিও পুলিশ ইতিমধ্যে ফয়সালের বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, কিন্তু একটি হত্যাকাণ্ডে তার অপরাধ শেষ নয়। ফয়সাল করিম মাসুদের কালো টাকার সাম্রাজ্য আরও অনেক বিস্তৃত। একজন সাধারণ মানুষ যেখানে 2 বা 3টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সেখানে একজন মানুষের জাল কতটা গভীরে বিস্তৃত ছিল তা কল্পনা করাও কঠিন। মাত্র একজন ব্যক্তির নামে দেশের 14টি নামি দামি ব্যাংকে সচল ছিল 53টি অ্যাকাউন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফয়সাল করিম মাসুদ ব্যবহার করত 53টি ব্যাংক অ্যাকাউন্ট। 2017 থেকে 2025 মাত্র 8 বছরে এ সময়ে তার এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে প্রায় 127 কোটি টাকা। একজন খুনির হাতে শত কোটি টাকা লেনদেন, এই অবিশ্বাস্য তথ্য CID সহ সব গোয়েন্দা সংস্থাকেই গভীর চিন্তায় ফেলে দিয়েছে। গোয়েন্দারা যতই ফয়সালের কুকীর্তির গভীরে যেতে শুরু করেছে, ততই সামনে আসছে এক অন্ধকার জগতের ব্লুপ্রিন্ট। প্রশ্ন উঠছে, একজন শুটারের ব্যাংকে 127 কোটি টাকা লেনদেন, এটা কি শুধু খুনের সুপারি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক মানি লন্ডারিং এর এক বিশাল সিন্ডিকেট যা আমাদের কল্পনারও বাইরে? একজন শুটারের অ্যাকাউন্টে এত বিশাল অঙ্কের অর্থ কখনোই কোনো ভালো উদ্দেশ্যে আসতে পারে না। তাহলে এই টাকার যোগানদাতা কারা? পর্দার আড়ালে বসে কারা ফয়সালের মতো দাবার গুটি চালাচ্ছে? 127 কোটি টাকার পাহাড় একদিনে তৈরি হয়নি। 2017 সাল থেকে শুরু করে ধাপে ধাপে বছরের পর টাকাগুলো ঢুকেছে, কখনো কয়েক লাখ, কখনো কয়েক কোটি। এই লেনদেনের ধরন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের কাজ। খুনের সুপারির আড়ালে
আমলে মূলত কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিল ফয়সাল করিম মাসুদ। ফয়সাল কিন্তু বোকা ছিল না, সে জানতো সরাসরি আন্ডারওয়ার্ল্ডের পরিচয় বহন করলে ধরা পড়া শুধু সময়ের ব্যাপার। তাই সে নিজের চারপাশে তৈরি করেছিল এক গ্ল্যামারাস কর্পোরেট মুখোশ। সমাজের চোখে সে ছিল একজন সফল প্রতিভাবান আইটি ব্যবসায়ী। নিজের এবং স্ত্রীর নামে সে একে একে খুলেছিল একাধিক চটকদার নামের প্রতিষ্ঠান: অ্যাপেল সফট, আইটি আইকন, সফটওয়্যার নিডস, ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন, ডিরেক্টিভ প্রজেক্ট। এই নামগুলো ভিজিটিং কার্ডে থাকলে যে কেউ ভাবতো এগুলো আধুনিক হাইটেক স্টার্টআপ, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সিআইডি এবং সাহসী সাংবাদিকেরা যখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এসব কোম্পানির খোঁজ নিতে যান, তখন বেরিয়ে আসে আসল ধোঁকাবাজি। কাগজে কলমে ঠিকানা থাকলেও বাস্তবে সেখানে কোনো অফিস ছিল না, ছিল না কোনো দক্ষ আইটি ইঞ্জিনিয়ার কিংবা উন্নত মানের সার্ভার। ছিল শুধুমাত্র শূন্য দেওয়াল আর মিথ্যা পরিচয়ের সাইনবোর্ড। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগে তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো কখনো কোনো সফটওয়্যার তৈরি করেনি, এগুলো তৈরি হয়েছিল অপরাধের টাকাকে বৈধ করার এক অভেদ্য বর্ম হিসেবে। হিটম্যান বা কন্ট্রাক্ট কিলিং থেকে আসা রক্তমাখা টাকা এই কোম্পানিগুলোর নাম ব্যবহার করে বৈধ ব্যাংকিং চ্যানেলে ঢোকানো হতো। তদন্তে উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর তথ্য। শুধু ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতে ফয়সালের নামে ছিল 19টি অ্যাকাউন্ট। বাংলাদেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির এতগুলো অ্যাকাউন্ট থাকা অস্বাভাবিক। সন্দেহজনক লেনদেন হলে তা নজরদারিতে আসার কথা, কিন্তু ফয়সাল ছিল অত্যন্ত চতুর। সে জানতো কিভাবে সিস্টেমের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে হয়। প্রায় কোটি টাকা লেনদেনের পর এসব অ্যাকাউন্ট এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ঘটনা আমাদের দেশের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও নিরাপত্তা দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ফয়সাল নতুন কোনো অপরাধী ছিল না। গত বছর একবার সে মারাত্মক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সে জামিন পেয়ে বেরিয়ে আসে। জামিন পাওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার উপর আগে থেকে গোয়েন্দা নজরদারি ছিল, তবু চোখের পলকে সবার নজর এড়িয়ে সে চালিয়ে যায় 127 কোটি টাকার এই বিশাল অর্থযজ্ঞ। বর্তমানে সিআইডি ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। মানি লন্ডারিং আইনের আওতায় প্রতিটি ট্রানজ্যাকশন কঠোরভাবে যাচাই করা হচ্ছে। কিন্তু সমস্যা একটাই, ফয়সাল এত নিখুঁতভাবে লেনদেন করেছে যে আসল অর্থদাতাকে চিহ্নিত করা এখন বিশাল চ্যালেঞ্জ। সেন্ডারের নাম ভুয়া হতে পারে, আইপি অ্যাড্রেস হতে পারে বিদেশের। সব মিলিয়ে এক জটিল রহস্যের জাল গোয়েন্দাদের সামনে ছড়িয়ে আছে। প্রশ্ন থেকে যায়, এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধুই আধিপত্য বিস্তারের খেলা, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো দেশি বিদেশি আন্তর্জাতিক চক্র? 127 কোটি টাকার এই লেনদেনের আড়ালে সত্য চাপা পড়ে যাবে কিনা তা জানতে হয়তো আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ যারা একটি খুনের জন্য 2,41,00,000 টাকার মতো নগদ অর্থ যোগান দিতে পারে, তারা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আপনাদের কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা? প্রভাবশালী রাজনৈতিক গডফাদার, নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ড যারা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে? দেখুন, খুনি এখনো পলাতক, তার ব্যাংক ব্যালেন্স সরকারের জিম্মায়, কিন্তু ফয়সাল ও তার পৃষ্ঠপোষক সেই অদৃশ্য হাতগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে। আর কতদিন পর আমরা সবকিছু জানতে পারবো? এটার উত্তর আসলে কেউ জানে না। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।